সিরিয়ার বর্তমান অবস্থা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাচ্ছে। সিরিয়ায় আবারও ইসরায়েল ভয়াবহ হামলা করেছে। এইবার শুধু হামলা নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনীতি, ধর্মীয় বিভাজন এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ। আপনারা জানেন, বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যার নেতৃত্বে রয়েছে হায়াত তাহরির আল শামসের নেতা আহমেদ আল সারা। এই সরকার ইসলামী আইন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করছে এবং পুরো দেশকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, এখনও দেশটির ভেতরে গোষ্ঠীগত বিভাজন, সংখ্যালঘুদের অনাস্থা এবং আন্তর্জাতিক আগ্রাসনের হুমকি এই সরকারকে কার্যকরভাবে দেশ চালাতে দিচ্ছে না। দক্ষিণ সিরিয়ায় দ্রুজ ব্যবসায়ীর অপহরণকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। দ্রুজ মিলাশিয়া, সুন্নি বেদুইন যোদ্ধা ও সরকারি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। এখন পর্যন্ত ৩৫০ জনেরও বেশি নিহত হয়েছে শুধু সুয়েদায়। এটা একটা ভয়াবহ পরিস্থিতি যা স্পষ্ট করে দেয় দেশটি এখনও অস্থিতিশীলতার মধ্যেই রয়েছে। গত ১৬ জুলাই ইসরায়েল আবারও সিরিয়ায় রাজধানী দামেস্ক ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায়। তাদের দাবি ছিল তারা দ্রুজদের রক্ষা করতে হামলা করছে এবং সিরিয়ায় সরকারপন্থী বাহিনীকে প্রতিহত করতে চাচ্ছে। তবে প্রশ্নটা হলো, ইসরায়েল কি সত্যি দ্রুজদের রক্ষা করতে সিরিয়ায় বোমা ফেলছে? দেখুন, এর একটি কৌশলগত ব্যাখ্যা হলো, ইসরায়েল দীর্ঘদিন ধরে সিরিয়ার সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে যাচ্ছে। তাদের লক্ষ্য যেসব গোষ্ঠী নতুন ইসলামপন্থী সরকারের বিরোধী, তাদের পাশে দাঁড়িয়ে একটি বিকল্প মিত্র জোট তৈরি করা। একসময় কুর্দিদের সঙ্গে যেমন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল, এখন তেমনি দ্রুজ ও আলাউতি সংখ্যালঘুদের সঙ্গেও মিত্রতা গড়ার চেষ্টা করছে। এজন্যই কিন্তু ইসরায়েল এই হামলাকে শুধু সামরিক বা প্রতিরোধমূলক পদক্ষেপ বলে না, ত্রাণকর্তা হিসেবে হস্তক্ষেপ বলে উপস্থাপন করছে এই হামলাকে। সিরিয়ার মধ্যে ইসরায়েলের এই হামলার প্রধান টার্গেট ছিল সুয়েদা প্রদেশের সরকারি বাহিনী ও সামরিক যানবাহনগুলো, দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের অঞ্চল, এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনের কাছাকাছির অঞ্চলও। এই হামলায় এতটাই ভয়াবহ ছিল যে একটি টিভি চ্যানেলের উপস্থাপক লাইভ সম্প্রচারের সময় স্টুডিও ছেড়ে পালিয়ে যায়। আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন, দামেস্কের প্রতি সতর্কবার্তা শেষ, এখন যন্ত্রণাদায়ক আঘাত শুরু হবে। এখন দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের স্মরণ রাখতে হবে। এই হামলার মাধ্যমে ইসরায়েল কেবল দ্রুজদের রক্ষা করেনি, বরং নতুন সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সিরিয়ার বর্তমান ইসলামপন্থী সারার সরকারের জন্য বিপদ বাড়াচ্ছে। সারার সরকার বর্তমান চরম এক সংকটে পড়েছে। তারা ইসলামিক শাসন ব্যবস্থার নামে দেশ পুনর্গঠনের চেষ্টা করছে, কিন্তু তা ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষ করে দ্রুজদের মধ্যে ভাঙন দেখা গেছে। কিন্তু কিছু কিছু নেতা সরকারকে সমর্থন করছেন, কেউ কেউ বিরোধিতাও করছে, আবার কেউ সরাসরি বলছে, আমরা শুধু স্থানীয় মিলিশিয়াদের উপরে ভরসা রাখব, সরকারি বাহিনীর উপর নয়। এই অবস্থায় ইসরায়েল আগ্রাসন সারা সরকারের জন্য দ্বিমুখী চাপ সৃষ্টি করতে পারে। একদিকে দ্রুজ ও অন্যান্য সংখ্যালঘুদের আস্থা হারানো, অন্যদিকে আন্তর্জাতিক আগ্রাসন ঠেকাতে না পারার ব্যর্থতা। সিরিয়ায় হামলার পর আরব বিশ্বসহ বর্তমান আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলকে তীব্র নিন্দা জানানো হয়েছে, যেটা গতানুগতিকভাবে সবসময় জানানো হয়। সৌদি আরব এই হামলাকে সুস্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। তুরস্ক বলছে, সিরিয়ার শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়া ইসরায়েল ধ্বংস করতে চায়। ইরান, কাতার, জর্ডান, মিশর সবাই এই হামলার বিরুদ্ধে সরব হয়েছে। জাতিসংঘ থেকেও এসেছে উদ্বেগজনক বার্তা। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমরা রাতের মধ্যেই এমন পদক্ষেপ নিব যাতে এই দুঃখজনক পরিস্থিতির অবসান হয়। যদিও এটা এখনো স্পষ্ট নয় যে যুক্তরাষ্ট্র কতটা কার্যকরভাবে এই অবস্থায় হস্তক্ষেপ করবে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার সামনে কি অপেক্ষা করছে? সারার সরকার গোটা সিরিয়ার মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে কিনা, তিনটি বিষয়ের উপর এটি নির্ভর করছে। দেশের ভিতরের গোষ্ঠীগত সংঘাত থামাতে হবে, বাহির থেকে ইসরায়েলের হামলা বাড়ছে তা প্রতিহত করতে হবে, আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বাড়াতে হবে। এমনকি ইসরায়েল এখন সেই সব গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে যারা সারার সরকারের বিরোধী। ফলে সামনের দিনগুলোতে সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধ ও ঐক্য প্রতিষ্ঠা করা কঠিন হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। এই পরিস্থিতি কেবল সিরিয়ার জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্য একটি হুমকি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাংলাদেশকে ভালোবাসার চেষ্টা করবেন। ধন্যবাদ।